ঢাকার এই ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে স্বীকৃতি পেয়েছে। বন্ধুরা, এখন সকাল বাজে 9টা আর আমি একদম রেডি হয়ে নিয়েছি। হোটেল থেকে এইমাত্র আমি বের হব। বের হয়ে প্রথমে যাব ঢাকেশ্বরী মন্দির। বন্ধুরা, হোটেল থেকে বের হয়ে আমি এখন সামনে একটি মোড় আছে, সেই মোড়ে যাব। সেখান থেকে একটি রিক্সা নেব। তো এই হচ্ছে আমার হোটেল। নীল কালারের গ্লাস দেখা যাচ্ছে। হোটেল গ্রিন ভিউ। আরামবাগ মোড় থেকে একটি রিক্সা নিয়েছি আমি। তো এখান থেকে আমি যাচ্ছি, প্রথমে যাব গুলবাগ থেকে যাব ঢাকেশ্বরী মন্দির। তো যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো এইভাবে একটু দেখে নিন আপনারা। দিনের বেলা প্যাডেল চালিত রিক্সাই হচ্ছে ঢাকা শহরের ভেতরের প্রধান যাতায়াত মাধ্যম। তাই আমি একটি রিক্সাকেই বেছে নিলাম ঢাকেশ্বরী মন্দির যাওয়ার জন্য। ঢাকেশ্বরী মন্দিরটি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশে পলাশ বেরাক এলাকায় অবস্থিত। আরামবাগ থেকে রিক্সা করে মন্দিরে যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। রিক্সায় বসে ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে উঁচু উঁচু ইমারত এবং বিভিন্ন মোড় পেরিয়ে অবশেষে আমি এসে পৌঁছে গেলাম ঢাকেশ্বরী মন্দিরের গেটের ঠিক সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এদিকে ঢাকেশ্বরী মন্দির। তো আমি একদম ঢাকেশ্বরী মন্দিরের গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখন আমি ঢাকেশ্বরী মন্দিরে ঢুকবো। গিয়ে ঢাকেশ্বরী মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো, জানার চেষ্টা করব ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন ইতিহাস। আর এই যে রুটটা দেখছেন, এই রুটটা হচ্ছে ঢাকেশ্বরী রোড। ঢাকেশ্বরী রোডের ঠিক ডান পাশে রয়েছে এই মন্দির। আর এই এলাকাটা হচ্ছে পলাশ বেরাক এলাকা। তো আপনি যেখানেই থাকুন বললেই হবে যে পলাশ বেরাক এলাকায় ঢাকেশ্বরী মন্দিরে যাব, আপনাদেরকে এখানে এসে নামিয়ে দেবে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই হাতের ডান দিকে দেখতে পাবো বিশাল বড় এক দুর্গা মণ্ডপ। নাম মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে দুর্গাপূজা এই মণ্ডপেই। এটি কিন্তু মূল মন্দির নয়, মূল মন্দিরটি রয়েছে আরেকটু সামনের দিকে এগিয়ে। দুর্গা মণ্ডপ থেকে আরেকটু বাম দিকে আসলে আমরা হাতে এদিকে পেয়ে যাব মূল মন্দিরের মূল গেটটি। তো এই গেট দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। আর গেটের পাশে দেখুন একটি প্রসাদী দোকানও আছে এখানে। তো যারা যারা ভোগ দিতে চান দোকান থেকে প্রসাদ নিয়ে মায়ের চরণে নিবেদন করতে পারেন। তো আমরা এখন এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। আর এখানে দেখুন একটি সুন্দর একটি বট গাছ রয়েছে। প্রত্যেক মন্দিরে গেলে এরকম বট গাছ দেখতে পাওয়া যায়। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই হাতের বাম দিকে গেটের পাশেই পেয়ে যাব আমরা একটি শিব মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে শ্বেত শিবলিঙ্গ। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে 4টি শিব মন্দির রয়েছে। বাংলার চৌচালা ঘরের আদলে এই মন্দিরগুলো বানিয়ে রাখা হয়েছে। তো এখানে রয়েছে 4টি শিব মন্দির। আর প্রথমে যেটা দেখেছেন গেট দিয়ে ঢুকে বাম পাশে একটি শিব মন্দির। টোটাল এই মন্দিরের চত্বরে 5টি শিব মন্দির রয়েছে। আর শিব মন্দিরের এই ডান সাইডে এদিকে রয়েছে আমাদের মূল মন্দিরটি, ঢাকেশ্বরী মায়ের এই মূল মন্দিরটি রয়েছে এই সাইডে। মায়ের মুকুটের মণি পড়েছিল এই জায়গায়।
তাই এই জায়গাটি 51 সতীপীঠের একটি অন্যতম পীঠস্থান। মন্দিরের নামকরণের পেছনে বিভিন্ন মতামত থাকলেও বলা হয় একদল কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গেলে তারা লতাপাতার নিচে ঢাকা অবস্থায় একটি দুর্গা মূর্তি দেখতে পান। তখন তারা সেই মূর্তিটিকে এনে এখানে ছন বাঁশের একটি চৌচালা বানিয়ে প্রতিষ্ঠিত করেন। যেহেতু দেবী বা ঈশ্বরী লতাপাতার নিচে ঢাকা অবস্থায় ছিলেন, তাই এই মন্দিরের নাম হয় ঢাকা যুগ ঈশ্বরী ঢাকেশ্বরী। পরবর্তী সময়ে 1200 শতকের দিকে সেন বংশের রাজা বল্লাল সেন এই পাকা বাড়িটি নির্মাণ করেন এবং মাকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। নমস্কার পুরোহিত মশাই, এই ঢাকেশ্বরী মন্দির সম্বন্ধে দু একটি কথা আমাদের দর্শক বন্ধুদের একটু বলবেন। নমস্কার। এই ঢাকেশ্বরী মন্দিরটা এই রাজা বল্লাল সেনের পিতা বল্লভ সেন ওনার দিয়ে প্রতিষ্ঠা হয়েছে এবং আদ্যাবধি এখনো এটা চলতেছে পূজা অর্চনা। আমাদের পূজার কার্যক্রম হচ্ছে সকাল 7টার ভিতরে পূজা সম্পন্ন করা হয়, তারপরে মন্দিরের গেট খুলে দিয়ে সব ভক্তবৃন্দদেরকে ভিতরে আসার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে সারাদিন চলে। দুপুর 12:30টায় আমাদের অন্নভোগের অনুষ্ঠান হয়, অন্নভোগ লাগে এবং সেটা আপনার এই 1টা পর্যন্ত, 12:30 থেকে 1টার ভিতরে মন্দির বন্ধ থাকে অন্নভোগের জন্য। তারপর অন্নভোগ বের হলে পরে যারা ভক্তবৃন্দ আছে তাদের দেওয়া হয়। তারপর হচ্ছে আপনার 2টা পর্যন্ত আপনার খোলা থাকবে, আবার 2টা থেকে 4টা পর্যন্ত মায়ের একটু শয়নে যাবে আর কি। তারপর আবার 4টা থেকে এই রাত্রে 9টা অবধি আবার কার্যক্রম শুরু হয়। এই হচ্ছে আমাদের প্রতিদিনের হিসাব মন্দিরের। মন্দিরে থাকার জন্য আছে বর্তমানে কিছু রুম আছে, তারপর আবার নতুন ভবন হচ্ছে, সেটাও নির্মাণ হচ্ছে। সেটা হয়ে গেলে আশা করা যায় অনেক লোকের থাকার ব্যবস্থা হবে। বন্ধুরা, এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন তার উচ্চতা 1.5 ফুট, আর এই মূর্তিটি সম্পূর্ণভাবে অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে। দেবী কক্ষের বাম দিকের কক্ষে রয়েছেন দেবাদিদেব মহাদেব এবং ডান দিকের কক্ষে রয়েছেন নারায়ণ এবং পাশে রয়েছে একটি শিবলিঙ্গ এবং সন্তোষী মাতার একটি বিগ্রহ। তাছাড়া দেওয়ালে আঁকা রয়েছে হনুমান এবং শ্রী রামচন্দ্রের একটি মূর্তি। মন্দিরের যে মূল মূর্তিটি সেটি কিন্তু আর এখানে নেই। অনেকদিন আগেই এই মূল মূর্তিটিকে কলকাতার কুমারটুলি এলাকায় যে ঢাকেশ্বরী মন্দির আছে সেই মন্দিরে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। সেই মূর্তিটির আদলে এখানে আরেকটি মূর্তি এখানে রাখা আছে। তো অরিজিনাল মূর্তিটি আপনারা দেখতে পাবেন কলকাতার ঢাকেশ্বরী মন্দিরে গেলে। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় এক নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে ভোজনালয়। বন্ধুরা, ঢাকার এই ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই মন্দিরের সম্পূর্ণভাবে পরিচালিত হয় বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে। মন্দিরে ঢুকে মন্দিরের হাতের বাম পাশে দেখতে পাবেন একটি ছোট্ট পুকুর। এখানে রয়েছে এই পুকুরটি। চলুন পুকুরটি একটু কাছ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঢাকা শহরের নাম কিন্তু এই ঢাকেশ্বরী মন্দির থেকেই হয়েছে। বলা হয় মন্দির পুনঃপ্রতিষ্ঠানের সময় একসঙ্গে 500টি ঢাক বাজানো হয়েছিল, আর এই ঢাকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছিল ততদূর পর্যন্ত জায়গার নাম হয়েছে ঢাকা। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ঢাকেশ্বরী মন্দিরের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এই বাংলাদেশ সিরিজের পরবর্তী ভিডিও বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ।